বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে আমরা ইকোনমিক্সের ক্লাসে রয়েছি। আর শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড ক্লাসই নয়, কোন টাইপের প্রশ্ন আসতে পারে, কিভাবে সেটাকে আনসার করা যায়, কত চটজলদি করা যায়, সমস্ত কিছু স্টাডি মেটেরিয়ালে যেমন রাইস এডুকেশন আপনাদের জন্য রেডি করে রাখে, অনলাইন ক্লাসেও কিন্তু ম্যাম স্যারেরা ঠিক এইভাবেই ক্লাসগুলো আপনাদের করাতে থাকে। সো ফলো করতেই হবে যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছেন। সময় অনেকটা আমরা পেরিয়ে এসেছি, ক্লাসের কিছুটা সময় এখনও বাকি রয়েছে। আর সময় নষ্ট না করে আমি তাই সরাসরি ম্যামের ক্লাসে চলে যেতে চাইবো। ম্যাম প্লিজ কন্টিনিউ। তো আমরা লাস্ট যে এমসিকিউটা আনসার করছিলাম, তো অপশনসটা ছিল রাইট আনসারটা রিয়েল ন্যাশনাল ইনকাম। তো আমি যে বিষয়টা নিয়ে বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে নমিনাল ন্যাশনাল ইনকাম এবং রিয়েল ন্যাশনাল ইনকামের মধ্যে ডিফারেন্স রয়েছে। তো এই দুটো ডেফিনেশনস যদি আমরা একটু ভালোভাবে বুঝে নিই তাহলে আনসারটা করাটা খুব ইজিয়ার হবে। তো দেখো এখানে আমি এই দুটো ডেফিনেশনস বলেছি। ন্যাশনাল ইনকাম এস্টিমেটেড অ্যাট দ্য প্রিভেইলিং প্রাইসেস ইজ কল্ড দ্য ন্যাশনাল ইনকাম অ্যাট কারেন্ট প্রাইসেস অর নমিনাল national income or money national income or national income at current price। তো এই ডেফিনেশনসটা কি বোঝাচ্ছে এটাই যে কোনো একটা পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ার, সাপোজ মনে করা যাক ফাইন্যান্সিয়াল ইয়ারটা হলো 2019-20, তাহলে এই ফাইন্যান্সিয়াল ইয়ারটাকে আমি বলছি কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। তাহলে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে যে গুডস অ্যান্ড সার্ভিসেসটা প্রডিউসড হয়েছে সেটার ভ্যালুয়েশনটা যদি ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রাইস লেভেল দিয়ে আমরা জাস্টিফাই করি, তখন যে মনিটারি ভ্যালুটা পাচ্ছি তাহলে সেই মনিটারি ভ্যালুটা বেসিক্যালি আমরা ওই কারেন্ট প্রাইস লেভেলের রেসপেক্টে ক্যালকুলেট করে পেয়েছি। তাহলে ডেফিনেটলি এটাকে আমরা বলবো নমিনাল ন্যাশনাল ইনকাম বা ন্যাশনাল ইনকাম অ্যাট কারেন্ট প্রাইস আর মানি ভ্যালু অফ ন্যাশনাল ইনকাম। কিন্তু ওই পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা কিনা কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে যে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হয়েছে সেটার ভ্যালুয়েশনটা যদি আমরা ব্যাকের কোনো ইয়ারে করি, টু বি ভেরি প্রিসাইজ ব্যাকের ইয়ার মানে বেস ইয়ার রেসপেক্টে যদি করি, তো ইন্ডিয়াতে রাইট নাও বেস ইয়ার হচ্ছে 2011-12। তাহলে এই বেস ইয়ারের রেসপেক্টে যদি কারেন্ট ইয়ারে যে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়েছে তার ভ্যালুয়েশনটা আমরা ক্যালকুলেট করি, তখন সেটাকে আমরা নমিনাল বলবো না, সেটাকে আমরা রিয়েল ন্যাশনাল ইনকাম বলবো। তো দেখো সেটাই বলা রয়েছে যে ন্যাশনাল ইনকাম মেজার্ড অন দ্য বেসিস অফ সাম ফিক্সড প্রাইসেস, সে price prevailing at a particular point of time or by taking a base year, যেটা আমি বললাম যে বেস ইয়ারের রেসপেক্টে, সাপোজ 2011-12 এই বেস ইয়ারের রেসপেক্টে আমরা যখন কারেন্ট ইয়ারের যে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হয়েছে তার ভ্যালুয়েশনটা করি, তখন সেটাকে আমরা আর কোনোভাবেই নমিনাল ন্যাশনাল ইনকাম বলতে পারি না। সেটাকে আমরা যে ডেফিনেশনস দিয়ে জাস্টিফাই করব সেটাকে আমরা রিয়েল ন্যাশনাল ইনকাম বলবো। তার মানে কারেন্ট ইয়ারের প্রডিউসড গুডস অ্যান্ড সার্ভিসের ভ্যালুয়েশনটা যদি আমরা বেস ইয়ারের রেসপেক্টে করি তখন সেটাকে আমরা রিয়েল ন্যাশনাল ইনকাম বলবো। তো এই যে রিয়েল ন্যাশনাল ইনকাম অর ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস, তো এটা যখনই আমরা করছি তো এটার মধ্যে ডেফিনেটলি আমরা ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি ইন হোয়াট সেন্স? এক্ষেত্রে বলা যেতে পারে, সাপোজ মনে করছি আমরা 2019-20 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 300 ইউনিটস গুডস প্রডিউসড হয়েছে এবং সেই ইয়ারে কারেন্ট প্রাইস লেভেলটা হলো সাপোজ ₹20, তাহলে ডেফিনেটলি 300 ইউনিটের ভ্যালুয়েশনটা হবে 6,000, 300 ইন্টু ₹20 দ্যাট ইজ 6,000, এটা হচ্ছে ভ্যালুয়েশন। তো আমরা যখন কারেন্ট ইয়ারে প্রডিউসড হওয়া গুডস অ্যান্ড সার্ভিসেসের ভ্যালুয়েশনটা কারেন্ট প্রাইস লেভেলে করছি, দ্যাট ইজ 6,000 হচ্ছে, তখন সেটাকে আমরা নমিনাল ন্যাশনাল ইনকাম বলবো। কিন্তু যখন ওই কারেন্ট ইয়ারে প্রডিউসড গুডস অ্যান্ড সার্ভিসেস দ্যাট ইজ 300 ইউনিটস তার ভ্যালুয়েশনটা বেস ইয়ারের রেসপেক্টে দ্যাট ইজ 11-12 এই বেস ইয়ারের রেসপেক্টে করছি, সাপোজ বেস ইয়ারের প্রাইস লেভেল হলো ₹10, তাহলে ডেফিনেটলি 300 ইউনিটসের ভ্যালুয়েশন যদি বেস ইয়ারের রেসপেক্টে দ্যাট ইজ ₹10 রেসপেক্টে করি, তাহলে কিন্তু আমাদের যে ভ্যালুয়েশনটা তৈরি হয় দ্যাট ইজ 3000 ইউনিট, সেটা কিন্তু রিয়েল ন্যাশনাল ইনকাম। ওকে, তার মানে একই প্রডিউসড গুডস অ্যান্ড সার্ভিসেসের ভ্যালুয়েশনটা কখনো হচ্ছে 6000, কখনো হচ্ছে 3000। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই কারণে যে আমরা যখনই বেস ইয়ারের রেসপেক্টে ক্যালকুলেশনসটা করি তখন আমরা ইনফ্লেশনটাকে ডেফিনেটলি অ্যাডজাস্ট করিনি, কারণ ইনফ্লেশনটাকে এখানে আমরা ডেফিনেটলি কনসিডার করছি না। কিন্তু যখনই আমরা ইনফ্লেশনটাকে কনসিডার করে নিচ্ছি তখনই সেটা কারেন্ট প্রাইস লেভেল হয়ে যাচ্ছে। তার মানে কোনো একটা কান্ট্রির যদি রিয়েল ন্যাশনাল ইনকামটা ওভার টাইম ইনক্রিজ করতে থাকে তাহলে সেটা একটা খুব
প্রপার ইন্ডিকেটর সেই কান্ট্রিটার ইকোনমিক গ্রোথের, কারণ এক্ষেত্রে আমরা ডেফিনেটলি বুঝতে পারছি যে ইনফ্লেশনের ইম্প্যাক্টটাকে আমরা কিন্তু অমিট করে দিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা একটা পিওর ভ্যালুর দিকে ডেফিনেটলি মুভ করছি। তো এটা অনেক বেশি প্রপার একটা জাস্টিফিকেশন একটা কান্ট্রি ইকোনমিক গ্রোথের। তো ডেফিনেটলি এই কারণে আনসারটা রিয়েল ন্যাশনাল ইনকাম হবে, কারণ এক্ষেত্রে আমরা বলছি ভ্যালু অফ দ্য ন্যাশনাল ইনকাম অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন। তো ডেফিনেটলি এটা রিয়েল ন্যাশনাল ইনকামই অপশনসটা হবে। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, দ্য অথর অফ দ্য বুক পভার্টি অ্যান্ড দ্য আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ইজ, তো আনসারটা ডেফিনেটলি দাদাভাই নওরোজি হবে। তো এটা একটা খুব স্ট্যাটিক টাইপ অফ কোয়েশ্চেন এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা ইকোনমিক্সে ভীষণভাবে কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে দেখে থাকি। তো এটার আলাদা করে কোনো ইকোনমিক লজিক বা জাস্টিফিকেশনস নেই, কিন্তু এই আনসারটাকে একটু আমাদের তৈরি করতে হবে। নেক্সট যেটা রয়েছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান্স। এর মধ্যে রয়েছে দেখো ফার্স্ট স্টেটমেন্ট, ডিউরিং ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইকোনমি ওয়াজ হেভিলি ডিপেন্ডেন্ট অন টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি সেক্টর মানে সার্ভিস সেক্টর। তো বলছে ইন্ডিপেন্ডেন্সের সময় থেকে সময়কালে আমরা কিন্তু দেখেছি যে ইন্ডিয়ান ইকোনমি ভীষণভাবে টার্সিয়ারি সেক্টরের উপর ডিপেন্ডেন্ট, এরকম একটা প্রপোজিশনস ফার্স্ট স্টেটমেন্টে বলা হয়েছে। সেকেন্ড স্টেটমেন্টে আমাদের যেটা বলেছে, ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সার্ভিস সেক্টর ওয়াজ নট লিমিটেড। তার মানে বলা হচ্ছে যে ডিউরিং দ্যাট টাইম পিরিয়ড ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সার্ভিস সেক্টরের ডেভেলপমেন্টটা কিন্তু আনলিমিটেড ছিল, আনবাউন্ডেড ছিল। তো এই ধরনের প্রশ্নের আনসারটা ডেফিনেটলি খুবই প্রেডিক্টেবল। তো ডিউরিং দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইকোনমি একটা অ্যাগ্রো বেসড ইকোনমি ছিল, ওকে। তো ডেফিনেটলি সেটা কখনোই টার্সিয়ারি সেক্টর দ্যাট ইজ সার্ভিস সেক্টরের উপর ডিপেন্ডেন্ট ছিল না। এবং যদি অ্যাগ্রো বেসড একটা ইকোনমি ডিউরিং দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স হয়, তো আমরা আশা করব না যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা সার্ভিস সেক্টর খুব হেভিলি ডেভেলপড হয়ে গিয়ে একটা আনবাউন্ডেড লেভেল অফ গ্রোথ অ্যাচিভ করবে এবং এদের ডেভেলপমেন্টটা আনলিমিটেড হবে, এটা হবে না। সুতরাং আমরা বুঝতেই পারছি যে বোথ অফ দ্য স্টেটমেন্টস আর রং স্টেটমেন্ট। তো ডেফিনেটলি কোয়েশ্চেন যেহেতু ছিল যে রাইট ওয়ান্স আইডেন্টিফাই করতে, তো নান আনসার হবে, কারণ কোনোটাই কিন্তু প্রপার স্টেটমেন্ট নয়। তো এই ধরনের প্রশ্নের আনসারটা আমরা অপশন ডি সিলেক্ট করব। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, মিক্সড ইকোনমি মিনস অ্যান ইকোনমি ওয়্যার দেয়ার ইজ। তো মিক্সড ইকোনমি কাকে বলে? এর আগে আমরা ডুয়াল ইকোনমি বিষয়টা দেখেছি। তো ডুয়াল ইকোনমি বিষয়টা আমরা দেখেছি যে খুব ট্র্যাডিশনাল সেক্টরের সঙ্গে যদি হাইলি ইকুইপড সেক্টর কো এক্সিস্ট করে, তো ডেফিনেটলি সেই ধরনের ইকোনমিকে আমরা ডুয়াল ইকোনমি বলি। তো মিক্সড ইকোনমি ব্যাপারটা কি? তো মিক্সড ইকোনমি আর ডুয়াল ইকোনমি কিন্তু এক নয়। যখনই আমরা মিক্সড ইকোনমি বলি তখন সেখানে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর কো এক্সিস্ট করবে। তার মানে পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, দুটো সেক্টর যদি সাইমালটেনিয়াসলি ইকোনমিতে অবজার্ভড হয়, তাহলে সেই ধরনের ইকোনমিকে মিক্সড ইকোনমি বলবো। তো ডেফিনেটলি ইন্ডিয়ান ইকোনমি একটা মিক্সড ইকোনমির এক্সাম্পল। তো একটু দেখি আমরা কি বলেছে আমাদের অপশনসগুলোতে। ফার্স্ট বলেছে এক্সটেনশন অফ ক্যাপিটালিজম হবে না, প্রাইভেটাইজেশন, লিবারালাইজেশনস অ্যান্ড গ্লোবালাইজেশনস। তো এটা এই যে এলপিজির বিষয়টা, এটা ডেফিনেটলি ইকোনমিক রিফর্মের সাথে ভীষণভাবে ইন্টার রিলেটেড, যে কোয়েশ্চেনটা এখানে করা হয়নি। থার্ড বলা হয়েছে এক্সিস্টেন্স অফ বোথ দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। তো এটাই রাইট আনসার, কারণ আমরা অলরেডি বুঝে গেছি যে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর যদি সাইমালটেনিয়াসলি ইকোনমিতে অবজার্ভড হয়, সাইমালটেনিয়াসলি ইকোনমিতে অপারেট হয়, তাহলে সেই ধরনের ইকোনমিকে আমরা মিক্সড ইকোনমি বলি। তো আনসারটা ডেফিনেটলি অপশন সি হবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি টুডে ইজ এ, কি বলতে চেয়েছে? ডেভেলপিং ইকোনমি, ইমার্জিং ইকোনমি, ডুয়াল ইকোনমি, নন এগ্রিকালচারাল ইকোনমি। তো আমরা দেখে নেব আগে অপশনসগুলো কি আছে। অপশনসে প্রথমে বলেছে 1 and 2 অনলি, 1 2 3, 1 2 3 4, 3 and 4। তো ডেফিনেটলি দেখো এক্ষেত্রে অপশন বিটা কেন রাইট আনসার? তো ইন্ডিয়া তো ডেভেলপিং, কারণ ইন্ডিয়া তো ডেভেলপড নয়, ইন্ডিয়া আন্ডার ডেভেলপডও নয়। তো ডেভেলপিং মানে ইন্ডিয়া এমন একটা ইকোনমি যেখানে ডেভেলপমেন্টের প্রসেসটা ইনিশিয়েট হয়েছে। তো ইন্ডিয়া যে ভার্জ অফ ডেভেলপমেন্ট, ডেভেলপড ইকোনমি একদম ভার্জে রয়েছে, কিন্তু আমরা তাকে ডেভেলপডও বলতে পারি না, ডেভেলপিং। তো ডেফিনেটলি ইন্ডিয়া একটা উন্নয়নশীল দেশ, ডেভেলপিং ইকোনমি। ডেফিনেটলি ইন্ডিয়া ইমার্জিং ইকোনমি। তো আমরা এটা ডেফিনেটলি
বিভিন্ন ধরনের নিউজ পেপারেও সবসময় পড়ছি, বিভিন্ন রকম ডেটাও আমরা দেখছি, এবং ইন্ডিয়াতে ওয়ার্কিং এজ গ্রুপে পপুলেশনসের সংখ্যা যেভাবে ইমার্জ করছে, আমরা যদি প্রপার ওয়েতে সেটাকে চ্যানেলাইজ করতে পারি তো ইন্ডিয়া একটা জায়েন্ট স্ট্রাকচার নেবে, তো ইন্ডিয়ার ডেফিনেটলি একটা ইমার্জিং ইকোনমি। তো ডেফিনেটলি অপশনস টুটা তো হবেই। থার্ড অপশনস বলছে ডুয়াল ইকোনমি, এটা তো আমরা দেখলামই। তো ইন্ডিয়ান ইকোনমি একটা ডুয়াল ইকোনমি, এখানে ট্র্যাডিশনাল সেক্টরের সঙ্গে হাইলি ইকুইপড মডার্ন সেক্টর কো এক্সিস্ট করছে। তো ডেফিনেটলি অপশন 1, 2, 3 তো হবেই। তো সেই জন্য আনসারটা বি হবে। 4 কেন হবে না? 4 বলেছে নন এগ্রিকালচারাল ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমি কিন্তু নন এগ্রিকালচারাল ইকোনমি নয়। ইন্ডিয়ান ইকোনমির একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ পপুলেশন, 65 to 70% পপুলেশন ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এগ্রিকালচার সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। তো ডেফিনেটলি এটা একটা নন এগ্রিকালচারাল ইকোনমি আমরা বলতে পারি না। সেই জন্য অপশানটা ডেফিনেটলি ফোর্থ অপশানটা হবে না। তো ডেফিনেটলি এক্ষেত্রে অপশানটা বি হবে, দ্যাট ইজ 1, 2, 3 এই তিনটে স্টেটমেন্টই এখানে ট্রু। তো সেই জন্য আনসারটা আমাদের বি হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড কনসিডার দ্য রাইট ওয়ান্স। তো কি বলেছে? ফার্স্ট দেখছি, ইন ইন্ডিয়া স্ট্রাকচার অফ দ্য ইকোনমি অ্যান্ড অকুপেশনাল স্ট্রাকচার আর ভেরি সিমিলার। সেকেন্ড অপশন, টুডে টার্সিয়ারি সেক্টর কন্ট্রিবিউটস দ্য হাইয়েস্ট টু দ্য জিডিপি। তো এক্ষেত্রে যেটা বলা দরকার, প্রথম যে স্টেটমেন্টটা সেটাতে বলেছে ইন ইন্ডিয়া স্ট্রাকচার অফ দ্য ইকোনমি অ্যান্ড দ্য অকুপেশনাল স্ট্রাকচার আর ভেরি সিমিলার। তো এটা একটা রং স্টেটমেন্ট। রং স্টেটমেন্ট ইন হোয়াট সেন্স? ইন্ডিয়ার যদি ন্যাশনাল ইনকামের ডিকম্পোজিশনস আমরা দেখি, বেসিক্যালি ন্যাশনাল ইনকামটা যেটা জেনারেট হচ্ছে সেক্ষেত্রে তো বিভিন্ন সেক্টরের একটা কন্ট্রিবিউশন রয়েছে। প্রাইমারি সেক্টর যেটা এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস নিয়ে ডিল করে, সেকেন্ডারি সেক্টর যেটা প্রাইমারিলি পুরো ডিল করছে ইন্ডাস্ট্রিয়াল বিষয়টাকে নিয়ে, সেখানে স্মল কটেজ ইন্ডাস্ট্রিও রয়েছে, বেসিক হেভি ইন্ডাস্ট্রিজও রয়েছে। তো কনস্ট্রাকশন, সো ইচ অ্যান্ড এভরিথিং ডেফিনেটলি আমরা সেকেন্ডারি সেক্টরে দেখছি। এবং টার্সিয়ারি সেক্টরটা বেসিক্যালি সার্ভিস সেক্টর, যেখানে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, হেলথ, এডুকেশন এই সমস্ত বিষয়গুলো দেখছি, যেগুলো গুডস নয়, যেগুলো ট্যাঞ্জেবল নয়, ঠিক আছে, ইনট্যাঞ্জেবল, সেই জন্য সেগুলো সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। তো ডেফিনেটলি এই তিনটে সেক্টরস থেকে যে ভ্যালু অ্যাডিশন হচ্ছে সেগুলোকে অ্যাড করলেই তো আমরা কান্ট্রিটার ন্যাশনাল ইনকামের একটা পিকচার পেয়ে থাকি। তো ইন্ডিয়ার এই ন্যাশনাল ইনকামে এই তিনটে সেক্টরের কন্ট্রিবিউশনস যদি আমরা খুব ভালো করে অবজার্ভ করি স্ট্যাটিস্টিক্সটা, তাহলে ডেফিনেটলি দেখবো ইন্ডিয়ার টোটাল ন্যাশনাল ইনকামে মেজরিটি পোর্শন কন্ট্রিবিউটর হলো সার্ভিস সেক্টর, তারপরে রয়েছে ইন্ডাস্ট্রি এবং সবার শেষে রয়েছে এগ্রিকালচার। তাহলে ন্যাশনাল ইনকামে কন্ট্রিবিউশনের দিক থেকে র্যাঙ্কিংটা সবার আগে সার্ভিস সেক্টর হবে, দেন হবে ইন্ডাস্ট্রি, অ্যান্ড আফটার দ্যাট এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর। কিন্তু ইন্ডিয়ার যদি অকুপেশনাল স্ট্রাকচার মানে পেশাগত কাঠামোটা দেখি, সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট সর্ট অফ থিংস। পেশাগত কাঠামোটা এটাই বোঝাচ্ছে যে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম পোর্শন অফ পপুলেশনস লেবার ফোর্সটা কোন সেক্টরে এনগেজড রয়েছে। তো এই লেবার ফোর্সের আমরা দেখছি যে ম্যাক্সিমাম পোর্শন কিন্তু এনগেজ রয়েছে ইন্ডিয়াতে এগ্রিকালচারে। ওকে, তো দেন ইন্ডাস্ট্রি এবং আফটার দ্যাট সার্ভিস। তো ডেফিনেটলি আমরা যেটা দেখছি যে ইন্ডিয়ার একটা মেজরিটি পোর্শন পপুলেশন এগ্রিকালচার সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে অকুপেশনাল স্ট্রাকচারটা যেটা বলছে, যেভাবে তার সিকোয়েন্সটা আমরা দেখছি, এবং ন্যাশনাল ইনকামে আমরা বিভিন্ন সেক্টরে যে কন্ট্রিবিউশন দেখছি সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। ন্যাশনাল ইনকামে আমরা দেখলাম সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, এগ্রিকালচার সেক্টরের কন্ট্রিবিউশন সবচেয়ে কম। ওয়্যারাস অকুপেশনালের দিক থেকে আমরা দেখছি যে এগ্রিকালচার সেক্টরের কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি। তার মানে ডেফিনেটলি এই দুটোর মধ্যে কোনো প্যারিটি নেই, কোনো সিমিলারিটি নেই। তো এখানে বলেছে ভেরি সিমিলার। তো ডেফিনেটলি এটা একটা রং স্টেটমেন্ট। তো ডেফিনেটলি এটা হবে না, স্টেটমেন্ট 1 হবে না। তো স্টেটমেন্ট 2 কি বলেছে দেখো, এটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি আমাদের অ্যানালিসিসটার মধ্যে দিয়ে। টুডে টার্সিয়ারি সেক্টর কন্ট্রিবিউটস দ্য হাইয়েস্ট টু দ্য জিডিপি। আর ডেফিনেটলি এটা আমরা বললামই যে আমাদের জিডিপির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কন্ট্রিবিউশন রয়েছে সার্ভিস সেক্টর। তো ডেফিনেটলি বুঝছি যে এটা একটা রাইট স্টেটমেন্ট, দ্যাট ইজ স্টেটমেন্ট 2টা একটা রাইট স্টেটমেন্ট। তো অপশন দেখছি, অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু, 2 ইজ ট্রু, বোথ নান অফ দ্য অ্যাবভ। তো ডেফিনেটলি অপশনটা বি হবে, যেখানে অনলি অপশন 2টাই ট্রু স্টেটমেন্ট হবে। নেক্সট দেখো যেটা রয়েছে,
arrange the right order of contributions of sectors of GDP from highest to lowest. তো ডেফিনেটলি বলছে, দেখো এটাও আমাদের আগের যে কোয়েশ্চেনটা রয়েছে তার সঙ্গে ভেরি সিমিলার কাইন্ড অফ কোয়েশ্চেন, আশা করি আনসারটা রেডিলি করা যাবে। তো অ্যারেঞ্জ করতে বলেছে যে আমাদের ন্যাশনাল ইনকাম দ্যাট ইজ জিডিপির মধ্যে কিভাবে বিভিন্ন সেক্টরে কন্ট্রিবিউশনসটা রয়েছে সেটা হায়েস্ট থেকে লোয়েস্ট ফর্মে ডিজাইন করতে বলতে বলেছে বা অ্যারেঞ্জ করতে বলেছে সিকোয়েন্সটা। তো ডেফিনেটলি সবার আগে টার্শিয়ারি সেক্টর আসবে, তারপরে ম্যানুফ্যাকচারিং সেক্টর, অ্যান্ড আফটার দ্যাট এগ্রিকালচার সেক্টর থাকবে। তাহলে এই যে সিকোয়েন্সটা, তো ডেফিনেটলি এটা আমরা বুঝেই গেছি যে ইন্ডিয়ান ন্যাশনাল ইনকামে মেজরিটি পোর্শন কন্ট্রিবিউশনসটা হয়ে থাকে টার্শিয়ারি সেক্টর, আফটার দ্যাট ম্যানুফ্যাকচারিং সেক্টর, এবং সবার শেষে আসছে এগ্রিকালচার সেক্টর। তো ডেফিনেটলি এখানে অপশন সিটাই হবে। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে এটাও একটা অত্যন্ত ক্যাচি কোয়েশ্চেন এবং বিভিন্ন ধরনের এক্সামে আমরা এই কোয়েশ্চেনটা দেখে থাকি। উইচ মিনিস্ট্রি ইজ রেসপন্সিবল ফর ক্যালকুলেটিং জিডিপি ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে জিডিপি ক্যালকুলেট করার জন্য কোন মিনিস্ট্রিটা রেসপন্সিবল? তো আনসারটা হবে সি, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। তো এই জায়গাটাও একটুখানি তৈরি করতে হবে, এটা একটা স্ট্যাটিক পার্ট যে কোয়েশ্চেনটা সবসময় আমাদের এক্সামে আমরা অবজার্ভ করে থাকি। নেক্সট কোয়েশ্চেন হয়েছে হোয়াট বেস ইয়ার ইজ ইউজ টু ক্যালকুলেট পার ক্যাপিটা ইনকাম ইন ইন্ডিয়া? তো এটাও আমি আমার অ্যানালিসিসের থ্রু দিয়ে বলেছি যে 11-12 হচ্ছে ইন্ডিয়ার বেস ইয়ার। তো যে বেস ইয়ারটার রেসপেক্টে আমরা কিন্তু ডেফিনেটলি রিয়েল ভ্যালিউগুলো ক্যালকুলেট করে থাকি। তো ডেফিনেটলি ইকোনমিক যে ভ্যারিয়েবলসগুলো রয়েছে তাদের রিয়েল ভ্যালিউগুলো ক্যালকুলেট করা হয়ে থাকে এই 11-12 বেস ইয়ারের রেসপেক্টে। তো ডেফিনেটলি এখানে বেস ইয়ারটা 11-12ই হবে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে উইচ স্টেট অফ ইন্ডিয়া কারেন্টলি হ্যাজ দ্য হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম? তো ডেফিনেটলি গোয়া হবে রাইট অ্যান্সার। তো এটা আবার একটু ডাইনামিক পার্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন, কারণ এটা স্ট্যাটিক নয়, এটা চেঞ্জ হয়। তো ডেফিনেটলি এই জায়গাটা আমাদের যেমন যেমন সিনারিও হবে সেই অনুযায়ী এই নলেজটাকে টপ আপ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে হুইচ সেক্টর কন্ট্রিবিউটস দ্য মোস্ট টু ইন্ডিয়াস ইকোনমি? তো কোন সেক্টরটা সবচেয়ে বেশি পরিমাণ কন্ট্রিবিউট করে থাকে? তো আমরা ডেফিনেটলি জিডিপিতে বিভিন্ন সেক্টরের কন্ট্রিবিউশনসটা যেভাবে দেখলাম সেখানে আমরা দেখলাম যে সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশনসটা সবচেয়ে বেশি। তো ডেফিনেটলি আনসারটা সার্ভিস সেক্টর হবে। এর পরের নেক্সট কোয়েশ্চেনটা যেটা বলেছে if the contribution of agriculture sector is decreasing in a country's economy, মানে কোনো একটা কান্ট্রির ইকোনমিতে যদি এগ্রিকালচার সেক্টরের কন্ট্রিবিউশনসটা ক্রমাগত কমতে থাকে, দেন হোয়াট কনক্লুশন ক্যান বি ড্রন? আমরা কি কনক্লুশন বলতে পারি? তো আনসারটা হবে এ, দ্য কান্ট্রি ইজ গ্রোয়িং ইন দ্য ডিরেকশন অফ বিইং আ ডেভেলপড নেশন। তাহলে যদি এগ্রিকালচার সেক্টরে কন্ট্রিবিউশনসটা ক্রমাগত কোনো একটা ইকোনমিতে রিডিউস হতে থাকে, তো ডেফিনেটলি ইকোনমিটা অনেক বেশি ফোকাস হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা সার্ভিস সেক্টরের দিকে। তো এটা টুয়ার্ডস ডেভেলপমেন্টের দিকে একটা স্টেপ। তো ডেফিনেটলি এটা আনসার অপশনস এই হবে রাইট আনসার। একদম ম্যাম, আজকে খুব সুন্দর এবং খুব রেলিভেন্ট একটা ক্লাস করলাম আমরা, এক্সাম ওরিয়েন্টেড ক্লাস তো বটে, আমাদের স্টুডেন্টসরাও যেটা বুঝতে পেরেছে এতক্ষণে। তবে ম্যাম আজ তো সময় একদম শেষ, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট টপিকে ইকোনমিক্স ক্লাসে আপনার সাথে আবার দেখা হবে। একদম, থ্যাংক ইউ ফর কামিং। সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।